ঢাকার নামকরা একটি বিশ্ববিদ্যালয়ের প্রত্নতত্ত্ব বিভাগের ৪ জন তরুণ গবেষক আরিফ, সাদিয়া, তানভীর এবং ইমরান। আরিফ দলের নেতা, যুক্তিবাদী কিন্তু অসম্ভব জেদি। সাদিয়া দলের একমাত্র মেয়ে, লোককথা ও আধ্যাত্মিক বিষয়ে তার গভীর আগ্রহ ও জ্ঞান রয়েছে। তানভীর হল টেকগাই, অত্যাধুনিক গ্যাজেট, ড্রোন আর ক্যামেরাই তার জগৎ। আর ইমরান দলের সবচেয়ে সাহসী এবং বেপরোয়া সদস্য। তাদের এবারের অভিযানের কেন্দ্রবিন্দু ছিল বান্দরবানের গভীরে অবস্থিত এক কিংবদন্তের ধ্বংসাবশেষ, পাতালপুরী। বহু পুরনো পুঁথি ও লোককথায় এর উল্লেখ পাওয়া যায়। বলা হয় এটি সাধারণ কোনো মানুষের নগরী ছিল না, ছিল এক শক্তিশালী জিনগোত্রের রাজধানী। কোনো এক অভিশাপে পুরো নগরী মাটির নিচে তলিয়ে যায়। বেশিরভাগ মানুষ এটাকে নিছকই গল্প বলে উড়িয়ে দিলেও আরিফের দল এর অস্তিত্বে বিশ্বাসী ছিল। দীর্ঘ গবেষণার পর এক বৃদ্ধ বম সর্দারের কাছ থেকে তারা একটি নকশা পায়, যা তাদের পাতালপুরীর প্রবেশপথের দিকে নির্দেশ করে। গহীন অরণ্যের ভেতর দিয়ে প্রায় ৩ দিন হাঁটার পর তারা নকশায় উল্লেখিত জায়গায় পৌঁছাল। জায়গাটা ছিল অদ্ভুত রকমের নিস্তব্ধ। বন্য পশুপাখির কোনো শব্দ নেই, যেন প্রকৃতিও ভয়ে চুপ করে আছে। সেখানে বিশাল এক পাথরের চাঁইয়ের নিচে তারা দেখতে পেল এক অন্ধকার সুড়ঙ্গপথ। প্রবেশপথের মুখে এমন কিছু দুর্বোধ্য ভাষায় লিপি খোদাই করা ছিল, যা তাদের পরিচিত কোনো ভাষার সঙ্গে মেলে না। সাদিয়া লিপির দিকে তাকিয়ে শিউগে উঠে বলল, আরিফ ভাই, আমার কেন জানি ভালো লাগছে না, এই লিপিগুলো অশুভ কিছুর ইঙ্গিত দিচ্ছে। ইমরান হেসে বলল, আরে ভয় পাচ্ছিস কেন? এতদিন ধরে যার জন্য অপেক্ষা করছি সেটা সামনে পেয়ে পিছিয়ে যাবি নাকি? তানভীর তার হেডল্যাম্প আর ক্যামেরার আলো ফেলে বলল, ভেতরে অক্সিজেনের লেভেল ঠিক আছে, চলো, ইতিহাস আমাদের জন্য অপেক্ষা করছে। আরিফ সাদিয়ার কাঁধে হাত রেখে বলল, ভয় পেও না, আমরা একসাথে আছি। দলের সবাই একে একে সেই অন্ধকার গহ্বরে প্রবেশ করল। তাদের টর্চের আলো সেই আদিম অন্ধকারকে পুরোপুরি ভেদ করতে পারছিল না। সুড়ঙ্গ পথটি প্রায় ১০০ ফুট নিচে নামার পর হঠাৎ করে এক বিশাল প্রশস্ত জায়গায় এসে শেষ হল। যা দেখল তাতে তাদের সবার নিঃশ্বাস বন্ধ হয়ে যাওয়ার উপক্রম। চোখের সামনে এক বিশাল ভূগর্ভস্থ নগরী, কালো আগ্নেয়শিলা দিয়ে তৈরি অট্টালিকা, মিনার আর রাস্তা। স্থাপত্যরীতি পৃথিবীর কোনো সভ্যতার সঙ্গে মেলে না। সবকিছু কেমন যেন কৌণিক, অদ্ভুত আর ভীতি জাগানিয়া। বাতাস ভারী আর স্যাঁতস্যাঁতে, তাতে মেশানো ছিল বহু পুরনো ধুলো আর পচনের এক মিশ্র গন্ধ। তানভীর তার ড্রোন উড়িয়ে দিল। ড্রোনের ক্যামেরায় যে দৃশ্য ধরা পড়ল তা অবিশ্বাস্য। নগরীর ঠিক মাঝখানে পিরামিডের মতো এক বিশাল কাঠামো, যার চূড়া অন্ধকারের মধ্যে হারিয়ে গেছে। তারা সাবধানে এগোতে লাগল। হঠাৎই এক বিকট শব্দে তাদের পেছনের সুড়ঙ্গপথের মুখ বিশাল এক পাথরে পড়ে বন্ধ হয়ে গেল। চারদিকে নেমে এলো কবরের নিস্তব্ধতা। এটা কি ছিল? সাদিয়ার গলা ভয়ে কাঁপছিল। আরিফ নিজেকে সামলে নিয়ে বলল, মনে হচ্ছে ভূমিকম্প বা ভূমিধস। ঘাবড়ানোর কিছু নেই, অন্য কোনো পথ নিশ্চয়ই আছে। কিন্তু সবাই বুঝতে পারছিল এটা সাধারণ ভূমিধস নয়, তারা ফাঁদে পড়েছে। ঠিক তখনই ইমরান একটা অদ্ভুত জিনিস আবিষ্কার করল। নগরীর মাঝখানে থাকা পিরামিড সদৃশ কাঠামোর সামনে এক মসৃণ কালো পাথরের সিংহাসন। ইমরান বেপরোয়াভাবে এগিয়ে গিয়ে সে সিংহাসনে বসে পড়ল আর রসিকতা করে বলল, আমি পাতালপুরীর নতুন রাজা। সাদিয়া চিৎকার করে উঠল, ইমরান উঠে আয় ওখান থেকে, ওটা ভালো জায়গা নয়। কিন্তু বড্ড দেরি হয়ে গিয়েছিল। যেই মুহূর্তে ইমরান সিংহাসনটা স্পর্শ করল, পুরো নগরী জুড়ে যেন একটা হিমশীতল স্রোত বয়ে গেল। নিস্তব্ধতা ভেঙে দিয়ে দূর থেকে ভেসে এলো অট্টহাসির মতো এক ভয়ঙ্কর শব্দ। সেই শব্দ পাথরের দেওয়ালে প্রতিধ্বনিত হয়ে সহস্রগুণে ভয়ঙ্কর হয়ে তাদের কানে বিঁচতে লাগল। ইমরানের চেহারা ফ্যাকাশে হয়ে গেল। সে উঠার চেষ্টা করল, কিন্তু পারল না। তার শরীর যেন সিংহাসনের সাথে আটকে গেছে। তার চোখ বিস্ফারিত হয়ে গেল। সে অন্ধকারের দিকে তাকিয়ে এমনভাবে চিৎকার করতে লাগল যেন ভয়ঙ্কর কিছু দেখতে পাচ্ছে। ওহ, ও আসছে, আমাকে ছাড়, বাঁচাও! তার শরীরটা হঠাৎ করে তীব্র ঝাঁকুনি দিয়ে উঠল। তার মুখ থেকে গ্যাঁজলা বেরোতে শুরু করল আর চোখ দুটো সাদা হয়ে গেল। কয়েক মুহূর্তের মধ্যেই তার শরীরটা নিথর হয়ে গেল, কিন্তু তার মুখে রয়ে গেল চিরস্থায়ী আতঙ্কের ছাপ। তানভীর আর আরিফ দৌড়ে গিয়ে তাকে নামানোর চেষ্টা করল, কিন্তু ইমরানের শরীর ছিল বরফের মতো ঠান্ডা। সে আর বেঁচে নেই। ভয় আর শোকে তারা পাথর হয়ে গেল।
সাদিয়া ফিসফিস করে বলল, আমরা ওকে জাগিয়ে দিয়েছি। পাতালপুরীর অধিপতি আল খাফাস। আল খাফাস? আরিফ প্রশ্ন করল। হ্যাঁ। সাদিয়ার গলা কাঁপছিল। পুঁথিতে লেখা ছিল, এই নগরীর অধিপতি ছিল এক ভয়ঙ্কর শক্তিশালী জিন, নাম আল খাফাস। তার নিষ্ঠুরতার জন্য অন্য জিনেরা তাকেই পুরীর গভীরে বন্দি করে রেখেছিল। এই সিংহাসনটাই ছিল তার কারাগারের তালা। ইমরান ওটাতে বসে সেই তালা খুলে দিয়েছে। হঠাৎ তানভীরের ক্যামেরাটা নিজে থেকেই চালু হয়ে গেল এবং নাইট ভিজন মোডে ঘুরতে শুরু করল। স্ক্রিনে তারা দেখল তাদের চারপাশে শুধু অন্ধকার নয়, অন্ধকারের মধ্যে স্থির হয়ে দাঁড়িয়েছে অসংখ্য ছায়ামূর্তি। তাদের কোনো নির্দিষ্ট আকার নেই, কিন্তু জ্বলন্ত লাল চোখগুলো তাদের দিকেই তাকিয়ে আছে। ওরা কারা? তানভীর কাপা কাপা গলায় বলল। আলখাফাসের অনুচর, সাদিয়া বলল। ওরা আমাদের ভয়, আমাদের দুর্বলতা দিয়ে খেলবে, তারপর আমাদের রুহ শুষে নেবে। এরপর শুরু হলো আসল আতঙ্ক। তাদের টর্চগুলো নিপতে আর জ্বলতে শুরু করল। তারা একে অপরের কণ্ঠস্বর শুনতে পাচ্ছিল, কিন্তু সেই স্বর বিকৃত হয়ে আসছিল। কখনো মনে হচ্ছিল তাদের প্রিয়জনেরা বাঁচার জন্য আকুতি করছে, আবার কখনো সেই কণ্ঠস্বর পরিণত হচ্ছিল পৈশাচিক ঘাসিতে। তানভীর তার মায়ের ডাক শুনতে পেয়ে অন্ধকারের দিকে দৌড় দিতে চাইল। আরিফটাকে জাপড়ে ধরে বলল, ওটা তোর মা নয় তানভীর, এটা ভ্রম। তারা দৌড়ে একটা বড় অট্টালিকার ভেতরে আশ্রয় নিল, কিন্তু আতঙ্ক যেন তাদের পিছু ছাড়ছিল না। ঘরের দেয়ালে তারা নিজেদের ছায়া দেখতে পাচ্ছিল, কিন্তু ছায়াগুলো তাদের মতো নড়াচড়া করছিল না। ছায়াগুলো বিকৃত হয়ে যাচ্ছিল, লম্বা হচ্ছিল আর তাদের দিকে আঙুল তুলে হাসছিল। দেয়ালের গায়ে খোদাই করা লিপি থেকে সাদিয়া পঠোদ্ধার করার চেষ্টা করতে লাগল। সে জানতে পারল, আলখাফাসকে পুরোপুরি মুক্ত হতে হলে 3টি প্রাণের আহুতি লাগবে। একটি প্রাণ সে পেয়ে গেছে ইমরানের, বাকি 2টি পেলেই সেই পাতালপুরী থেকে মুক্ত হয়ে পৃথিবীর ওপর তার রাজত্ব কায়েম করবে। হঠাৎ তানভীর চিৎকার করে উঠল। তার হাতে থাকা জিপিএস ডিভাইসের স্ক্রিনে একটা বার্তা ফুটে উঠেছে, তোমাদের কোনো আশা নেই। তারপর ডিভাইসটা সশব্দে ফেটে গেল। ঠিক সেই মুহূর্তে ঘরের অন্য প্রান্ত থেকে একটা ফিসফিসানি ভেসে এলো। সেটা ছিল ইমরানের কণ্ঠস্বর। আমাকে একা ফেলে এলি কেন? আয়, আমার সাথে আয়, এখানে খুব ঠান্ডা। তানভীর আর সহ্য করতে পারল না। সে ভয়ে জ্ঞান হারাল। আরিফ আর সাদিয়া বুঝতে পারল, এখানে বেশিক্ষণ থাকলে তাদের পাগল হয়ে মরতে হবে। আল খাফাস তাদের মন নিয়ে খেলছে। সাদিয়া লিপির দিকে তাকিয়ে হঠাৎ করেই বলে উঠল, একটা উপায় আছে। এখানে লেখা আছে, সূর্যরশ্মিই একমাত্র জিনিস যা আল খাফাস এবং তার অনুচরদের দুর্বল করতে পারে। ভোরের প্রথম আলো এই কারাগারকে আবার 1000 বছরের জন্য বন্ধ করে দিতে পারে। কিন্তু কিভাবে তারা এখান থেকে বেরোবে? প্রবেশপথ বন্ধ। আরিফ মরিয়া হয়ে বলল, তানভীরের ড্রোনে এখনও চার্জ আছে। আমরা যদি ড্রোনটাকে কোনোভাবে ফাটলের মধ্যে দিয়ে বাইরে পাঠাতে পারি, হয়তো বাইরের কেউ সিগন্যাল পাবে। কিন্তু ড্রোন ওড়ানোর জন্য তাদের নগরীর কেন্দ্রে সেই ভয়ঙ্কর সিংহাসনের কাছে যেতে হবে। তারা জ্ঞান হারানো তানভীরকে কাঁধে তুলে নিয়ে সেই দিকে রওনা দিল। তারা সিংহাসনের কাছাকাছি পৌঁছতেই চারপাশে ছায়ামূর্তিগুলো আরও স্পষ্ট হতে শুরু করল। এবার শুধু লাল চোখ নয়, লম্বা ধারালো নখওয়ালা হাতও দেখা যাচ্ছিল। হাওয়ায় ভেসে বেড়াচ্ছিল তীব্র গন্ধকের গন্ধ। আল খাপাস এবার তারা আসল রূপে আবির্ভূত হল। সে কোনো মানুষের মুখলুক নয়, ধোঁয়া, ছায়া আর অন্ধকারের এক বিশাল গুণ্যায়মান পুঞ্জ, যার মাঝখানে 2টি গনগনে লাল আঙ্গারার মতো চোখ জ্বলছিল। তার পৈশাচিক কণ্ঠস্বর পুরো নগরী কাঁপিয়ে বলে উঠল, তোমরা আমার মুক্তিকে আটকাতে পারবে না, তোমাদের আত্মা আমার শক্তি যোগাবে। আরিফ তানভীরকে নামিয়ে রেখে ড্রোন চালু করার চেষ্টা করতে লাগল, আর সাদিয়া তার ব্যাগ থেকে একটা ছোট রূপোর বাক্স বের করল। তার ভেতরে ছিল কিছু পবিত্র আয়াত লেখা তাবিজ। সে চিৎকার করে আয়াতগুলো পড়তে শুরু করল। আয়াতগুলো সুরে আল খাপাসের ছায়ামূর্তি যন্ত্রণায় কুঁকড়ে গেল, কিন্তু তার শক্তি ছিল অপরিসীম। একটা কালো ধোয়ার ঝাপটা এসে সাদিয়ার হাত থেকে তাবিজটা ছিটকে ফেলে দিল। এই সুযোগে আল খাপাস তানভীরের দুর্বল মনের দখল নিয়ে নিল। জ্ঞান ফিরে পেয়ে তানভীর উঠে দাঁড়াল, কিন্তু তার চোখ ছিল কমপ্লিটলি কালো। সে আরিফের দিকে তাকিয়ে হেসে বলল, আরিফ ভাই, চলো আমরা এখানেই থেকে যাই, এই পুরী তো আমাদেরই। তারপর সে ঝাঁপিয়ে পড়ল আরিফের ওপর। আরিফ তাকে সরাতে গিয়ে দেখল তানভীরের শরীরে অসুরের মতো শক্তি। আরিফ বুঝতে পারল তানভীরকে বাঁচানো আর সম্ভব নয়। চোখে জল নিয়ে সে তার পকেটে থাকা সুইস নাইফ দিয়ে তানভীরের পায়ে আঘাত করল।
তানভীর যন্ত্রণায় চিৎকার করে মাটিতে পড়ে গেল। এই সুযোগে আরিফ ড্রোনটাকে উড়িয়ে দিল। ড্রোনটি দ্রুত গতিতে ওপরের দিকে উঠতে লাগল, সেই ফাটলের দিকে যেখান দিয়ে তারা প্রবেশ করেছিল। আল খাপাস ক্রোধে ফেটে পড়ল। সে বিশাল এক ছায়ার হাত দিয়ে ড্রোনটিকে ধরতে চাইল, কিন্তু ঠিক সেই মুহূর্তে ফাটলের মধ্যে দিয়ে এক চিলতে ভোরের আলো এসে পড়ল ড্রোনের গায়ে লাগানো আয়নার ওপর। সেই আলো প্রতিফলিত হয়ে সরাসরি পড়ল আল খাপাসের ছায়াদেহে। ভয়ঙ্কর এক আর্তনাদ করে উঠল জিনটা। তার শরীরটা যেন আগুনে পোড়ার মতো জ্বলে যেতে লাগল। নগরী চারপাশে ছায়ামূর্তিগুলোও যন্ত্রণায় চিৎকার করতে করতে মিলিয়ে যেতে শুরু করল। আরিফ আর সাদিয়া বুঝতে পারল এটাই তাদের সুযোগ। তারা দৌড়ে সেই ফাটলের নিচে চলে গেল। ভোরের আলো ধীরে ধীরে বাড়ছে, ওপর থেকে পাথর আর মাটি ঝরে পড়ছে। আলখপাস তার শেষ শক্তি দিয়ে তাদের দিকে এগিয়ে আসতে চাইল, কিন্তু সূর্যরশ্মি তার শক্তি কেড়ে নিচ্ছিল। সে চিৎকার করে বলে উঠল, আমি আবার ফিরে আসব, পাতালপুরী আবার তার রাজা ফিরে পাবে। তারপরেই এক বিকট শব্দে পুরো নগরী কাঁপতে শুরু করল। ছাদ ভেঙে পড়তে লাগল। আরিফ আর সাদিয়া কোনোমতে পাথর বেয়ে উপরে উঠতে শুরু করল। তাদের পেছনে তলিয়ে যেতে লাগল হাজার বছরের পুরনো সেই অভিশপ্ত নগরী। তারা যখন বাইরে বেরিয়ে এলো, তখন সকালের সূর্য পুরোপুরি উঠে গেছে। তাদের সারা শরীর ক্ষতবিক্ষত, ধুলোদায় মাখা। পেছনে দেখে দেখল সেই সুড়ঙ্গপথটা পুরোপুরি বন্ধ হয়ে গেছে, যেন ওখানে কোনোদিন কিছুই ছিল না। এই ঘটনার পর আরিফ আর সাদিয়ার কখনও স্বাভাবিক জীবনে ফিরতে পারেনি। আরিফ প্রত্নতত্ত্ব ছেড়ে দিয়েছে। সে রাতের বেলা ঘুমাতে পারে না। প্রায়ই দুঃস্বপ্নে ইমরান আর তানভীরের বিকৃত মুখ দেখে চিৎকার করে ওঠে। আর সাদিয়াকে, তাকে একটা মানসিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। সে সারাদিন শুধু একটা কথাই বিড়বিড় করে, পাতালপুরী অপেক্ষা করছে, পাতালপুরী আবার জাগবে। তার ঘরের দেয়ালে সে নখ দিয়ে আঁচড় কেটে সেই দুর্বোধ্য লিপি খচিত সিংহাসনের ছবি আঁকে। মাঝে মাঝে রাতের বেলা, যখন হাসপাতালের করিডোর নিস্তব্ধ হয়ে যায়, তখন সাদিয়ার ঘরের ভেতর থেকে একটা ফিসফিসি শোনা যায়। সেটা সাদিয়ার কণ্ঠ নয়, অন্য কারো, এক শীতল পৈশাচিক কণ্ঠ, যা প্রতিজ্ঞা করে, অন্ধকার চিরস্থায়ী, আর আলো নিতান্তই ক্ষণিকের ভ্রম। পাতালপুরী হয়তো তলিয়ে গেছে, কিন্তু তার অধিপতির অতৃপ্ত আত্মা এখনও সুযোগের অপেক্ষায় আছে, নতুন কোনো বেপরোয়া অভিযাত্রীর জন্য, নতুন কোনো ভুলের জন্য। গল্পটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।